এই যে বাচ্চাদের একটা দল হয়েছে না এনসিপি, এখনো তো রাজনীতি সেটে নাই, সেদিনের বাচ্চা। তো আমরা ওই দল নিয়ে একটা নিউজ করেছিলাম, আমার দুই সহকর্মী এখানে বসে আছেন, আবদাল এবং জাহেদ, তাদের অন্তর্কন্দল নিয়ে, মানে এনসিপির অন্তর্কন্দল নিয়ে নিউজ করেছিলাম। সেখানে তাদের সমর্থক এবং তাদের নেতারা ফেসবুকে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়েছে। হেডিং হচ্ছে মজলুম যখন জালিম। অর্থাৎ আমি যেহেতু এনসিপির বিরুদ্ধে কথা বলেছি, বিরুদ্ধেও বলি নাই, তাদের ভিতরের যে আদর্শিক লড়াই, তাদের মধ্যে যে একটা কম্পিটিশন আছে, কারণ এখনো দলটার রাজনৈতিক অবস্থান খুব পরিষ্কার না, কাজেই এই লড়াইটা নিয়ে আমরা নিউজ করেছিলাম এবং তাদের কমেন্ট নিয়ে আমরা নিউজ করেছিলাম। কিন্তু নিউজ করার জন্য আমি এখন হয়ে গেছি মজলুম জালিম হয়ে গেছি। বিএনপিতে আসেন, কিছুদিন আগে বিএনপির এক নেতা, ইয়াং নেতা ইশাক সাহেবের এখানে খুব আন্দোলন চলছিল। তো আমাদের আন্দোলনের যে নিউজ, এটা বিএনপির পছন্দ হয় না, ইশাক সাহেবের পছন্দ হয় না। তিনি তার ফেসবুকে কমেন্টে লিখেছেন যে আমার দেশ একটা গার্বেজ, এবং আমার দেশ চালু না হলেই ভালো ছিল, এবং আমার দেশ এটা মুড়ি মুড়কির ঠোঙা হিসেবে ব্যবহার হবে, এটার কোনো ভ্যালু নাই। তো ইশাক সাহেবকে আমি চিনি না, তার পিতা খোকা ভাই আমার বন্ধু ছিল। তো এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণুতা। আপনি কোনো কিছু বললেই আপনি এনিমি। তো এর থেকে যদি উঠতে না পারেন, তাহলে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসা আমি মনে করি এটা সম্ভব না। আমার বর্তমান অবস্থা দেখুন, খুব মজার কাহিনী। প্রতিভা একটু যদি শোনেন, এটা একটু মজার কাহিনী বলছি আপনাকে, এটা জানা দরকার। আমার বিরুদ্ধে মামলা করেছে এই সরকারের আমলে ৭১ টিভির মালিক, ৭১ টিভির মালিক আমার দেশের বিরুদ্ধে মামলা করে বর্তমান সরকারের আমলে। যে ৭১ টিভি গত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থানের জন্য মিডিয়াতে প্রধান ভূমিকা যারা রেখেছে, তার মধ্যে ৭১ টিভি একটা। সেই মালিক আগস্ট পরবর্তী বাংলাদেশে, বিপ্লব পরবর্তী বাংলাদেশে ভিক্টিমের বিরুদ্ধে মামলা করছে। কেন পারলো এই কারণে যে তার এত টাকা আছে যে সে মনে করে সব দলকে সে কিনতে পারবে, সব এস্টাবলিশমেন্টকে সে কিনতে পারবে। এবং ব্যাপারটা তো সত্য, আমাদের কাছে তো নানা রকম খবর আসে। আমি খবর পেয়েছি যে বিএনপি, এনসিপি, জামাত ৩ দলের সাথেই নাকি ৭১-এর মালিকের ঘনিষ্ঠতা আছে। তো এইটাই, এভাবেই বাংলাদেশ চলবে। যাদের হাতে টাকা থাকবে তারাই রুল করবে, যতই পরিবর্তন হোক না কেন। এটাই দুর্ভাগ্য। এই মুহূর্তে মোদি ভাই তো তার পারসিকিউশনের কথা বললেন, আমার পারসিকিউশনের কথা বলে আর আমি বিরক্ত করতে চাই না আপনাদেরকে। শুধু একটা ইনফরমেশন দেই মোদি ভাইকে উদ্দেশ্য করে বলছি এই জন্য যে আপনি আমার মতো একজন সম্পাদক। আমার বিরুদ্ধে এই মুহূর্তে 17টা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আমি জানি না এখানে কোনো পুলিশ আছে কিনা। তারা ইচ্ছা করলে আইন অনুযায়ী আমাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে। 17টা অ্যারেস্ট ওয়ারেন্ট, কারণ আমার নামে 125টা মামলা এখনো চলমান। কিন্তু এই মামলার মধ্যে 17টা অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে এবং অ্যারেস্ট ওয়ারেন্টের কোনো শেষ হয় নাই। এই প্রসঙ্গে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য এটা একটা ভালো খবরও হতে পারে। তাদের নতুন মামলা দিতে হবে না, এই 17 মামলা দিয়ে আমাকে অ্যারেস্ট করতে পারবেন না। তার গুলিতে তার মাথার খুলি চলে গিয়েছিল। পরে ডাক্তার সাহেবরা সেটাকে প্লাস্টিক দিয়ে আর্টিফিশিয়াল খুলি তৈরি করে লাগিয়ে দিয়েছে। এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে? গণতন্ত্রের কাদা ছড়াছড়ি হবে, অনেক অনেক কথা আসবে, কিন্তু এটা একটা সীমা থাকা দরকার। একথা তো সত্য যে কাজটা ছিল যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়ার, সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম কতটা সংস্কার কমিশন তৈরি করা হয়েছে ঠিক জানা নাই। 6টা বোধহয় অ্যাক্টিভ, 11টার 6টা অ্যাক্টিভ। এখন এই 11টা থেকে 6টা আসার পরেও তারা মনে করে যে এটা খুবই সামান্য। অর্থাৎ তারা দেশকে পুরো নতুন একটা আপনার ওই দেশ তৈরি করতে, এটাকে ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান। খুব ভালো কথা, কিন্তু আমরা তো চাই যে সেটা জনগণের মধ্য থেকে আসুক। আমরা তো চাই যে সেটা জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে।
আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে সরকারের কাছ থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি। আমি 5 তারিখের অভ্যুত্থানের পরে 7 কি 8 তারিখে আমরা একটা সভা করেছিলাম পল্টনের সামনে, আমাদের পল্টনের সামনে। সেখানে আমি 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি করেছিলাম। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আমার খুব সমালোচনা হয়েছিল, আপনারাও করেছিলেন যে বিএনপি এত অস্থির হয়ে গেছে কেন, মির্জা আলমগীর ফখরুল এত অস্থির হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। তখন কথাটা ছিল যে ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ব্যাপারটা হচ্ছে যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আপনার প্রতিনিধি থাকবে না সরকারে, যারা দেশ চালাবেন, তো সেই সরকারে তো সমস্যা থাকবেই। একটা কথা বলার কেউ নেই, কাকে বলবেন, কি বলবেন? আমাদের কাছে এসে ভিড় করছে লোকজন যে আমাদের এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে। কে বলবে? আগে তার এমপি ছিল, আগে তার মেয়র ছিল, তারা কথা বলতে পারতো, এখন কোথাও তারা কথা বলতে পারছে না। এই যে বিষয়টা সবাইকে অনুধাবন করতে হবে। তবে আমি অনুরোধ করব, এতটা আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমরা যদি পারি অতীতে, আমরা যদি সেই 52 ভাষা আন্দোলন সফল হতে পারি, 69 সফল হতে পারি, 71 সফল হতে পারি, 24 সফল হতে পারি, উইথ অল আওয়ার লিমিটেশনস, তাহলে আমরা এটাও পারব। এটা আমি বিশ্বাস করি। তো এই বিশ্বাস করি বলেই আমরা আপনার এগিয়ে যেতে পারবো। আমি কারো সমালোচনা করতে চাই না। আজকে যে সময়টা, এই সময়টা হচ্ছে পারস্পরিক একটা বোঝাপড়া করার সময়। একটু বুঝে নিয়ে, পরস্পরকে বুঝে আমরা যদি খুব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে ফলটা লাভ করবে জনগণ, তার একটা প্রতিনিধিত্ব থাকবে, তার একটা সরকার তৈরি হবে। এটাতে যে সব শোনা হয়ে যাবে, সবকিছু আপনার সমস্যাগুলো মিটে যাবে তা না, কিন্তু একটা রাস্তা তৈরি হবে, যে রাস্তার মধ্যে দিয়ে আমরা আমাদের কথাগুলো, জনগণের কথাগুলো সেই সরকারের কাছে পৌঁছাতে পারবে। সেই জায়গাটাতে আমরা যেতে চাই। এবং আমার বিশ্বাস যে এত সমস্যার পরেও আমরা দেখলাম যে 12টা মৌলিক বিষয়ে আপনার একটা ঐকমতে এসছে, বাকিগুলো ঐকমতে যাওয়ার চেষ্টা হচ্ছে। প্রতিদিন বৈঠক হচ্ছে কয়েক ঘন্টা ধরে। অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না, যে তারা যেগুলো করতে চান। এইগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে আমাদের লন্ডনের তারেক রহমান সাহেব এবং আমাদের প্রধান উপদেষ্টার সবার মধ্য দিয়ে, যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন, প্রথম দিকে সেকেন্ড উইকে মধ্য সময় আপনার নির্বাচনটা হবে। আমার মনে হয় যে সেটা হলেই বোধহয় অনেক সমস্যা, অনেক আপনার আমাদের দ্বিধা, সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে। এই বোঝাপড়া না থাকলে এই যে আমরা কাদা ছোড়াছড়ি করছি, গণতন্ত্রের কাদা ছোড়াছড়ি হবে, অনেক অনেক কথা আসবে, কিন্তু এটা একটা সীমা থাকা দরকার। তা নাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার একটা তিক্ততা সৃষ্টি হয়, যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরো কলুষিত করে। আসুন আমরা আজকের যে উদ্যোগ প্রেস ক্লাবের, আমি সেটাকে স্বাগত জানাই এবং আমি আপনাদেরকে ধন্যবাদ এই জন্য জানাতে চাই যে আমাকে তারা আবার একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের মাঝে আসার জন্য। যদিও এই প্রেস ক্লাবে আমার অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন আমাদের প্রেস ক্লাব, এই অভিজ্ঞতা আমি আর বর্ণনা করতে চাই না, কারণ এটা আমার জন্য খুব সুখের নয়, আনন্দের নয়। তবে এটাকে আমি ওই সময় স্বাভাবিক মনে করেছি, যখন আপনার গেটের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই লোহার বড় বড় হাতুড়ি দিয়ে গাড়িটাকে পেটানো শুরু হলো, আমার তখন এর মধ্যে হয়েছে যে আর বোধহয় জীবন্ত অবস্থায় ফিরে যেতে পারবো না। যাই হোক, ফিরে আছি, আপনাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি। আমরা যারা গুটিগত সৌভাগ্যবান, যারা আমরা এখনো বেঁচে আছি, কথা বলার সুযোগ পাচ্ছি, আমাদের দায়িত্ব হচ্ছে এই যে আমার বোন কথা বলেন, ওনার কান্নাটাকে আমরা কি করে বন্ধ করতে পারি। আমরা সেই শিশুটিকে আমরা কথা বলতে, উনি ছবি দেখালেন,
আমাদের যে শহীদ হয়ে গেছে, আরেকটা ছোট ছেলে কালকে আমার কাছে এসে হঠাৎ করে এসে আমাকে জড়িয়ে ধরেছে। ওর বয়স 6-7 বছর হবে। বলছে আমার মাথাটা না, খুলিটা নেই, খুলিটা প্লাস্টিকের, অর্থাৎ গুলিতে তার মাথার খুলি চলে গিয়েছিল। পরে ডাক্তার সাহেবরা সেটাকে প্লাস্টিক দিয়ে আর্টিফিশিয়াল খুলি তৈরি করে লাগিয়ে দিয়েছে। এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে? আমি আসলে ওই জন্য মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি। এটার প্রাইস যেটা আমরা পে করেছি, এর যদি আমরা সঠিকভাবে দাঁড়াতে না পারি তাদের সামনে, ওই শিশুদের সামনে, আমার বোনের সামনে, মায়ের সামনে, তাহলে আমরা এই জাতির সঙ্গে নিঃসন্দেহে একটা বড় প্রতারণা করব। আমি আশা করব সেই পথে আমাদেরকে যেতে হবে না। আমরা নিঃসন্দেহে আমরা সামনের দিকে একটা সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারবো। এই আশা নিয়ে আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।